আকাশবাণী কলকাতা। এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর তীর্থঙ্কর দাশগুপ্ত। সাক্ষাৎকার নিচ্ছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। ডক্টর দাশগুপ্ত, করোনা ক্লিনিকে আপনাকে স্বাগত। আচ্ছা, স্নায়ু বা মানসিক সমস্যা থাকলে কোভিড পেশেন্টদের বাড়তি বিপদ কতটা? স্নায়ু বা মানসিক সমস্যা থাকলে ডেফিনেটলি কোভিড পেশেন্টদের বাড়তি বিপত্তি আছেই, কারণ মানসিক সমস্যা প্রকৃতপক্ষে অ্যাকচুয়ালি ব্রেনেরই কোনো একটা অংশের সমস্যা। আমি করোনাকে ফেস করার জন্য যে একটা মানসিক স্থিতিশীল অবস্থা দরকার, এর থেকে এর মধ্যে নিয়ে আসতে পারবেন না, কারণ তার মধ্যে দুর্বলতাটি অলরেডি বর্তমান। তো সেই জন্য তারা সব থেকে বেশি ভালনারেবল যারা মানসিক রোগগ্রস্ত সমস্ত দিক থেকেই। সেই মানসিক রোগ দুশ্চিন্তা, অ্যাংজাইটি, ডিপ্রেশন, অবসাদ, মন খারাপ এও হতে পারে, বা আরো জটিল কোনো মানসিক রোগ, সাইকোটিক প্রবলেম, সিজোফ্রেনিয়া এই ধরনের জিনিসও হতে পারে। কারণ যাদের সেগুলো আছে, এক নম্বর হচ্ছে তাদের বিষয়গুলোকে বোঝার মতো ক্ষমতা একটু কম থাকে, লজিক্যাল সেন্স কম থাকে, যুক্তি বিবেচনা দিয়ে কোন সময় মাস্ক পরবো, কেন পরবো, হ্যান্ড স্যানিটাইজ কেন করবো, এত জিনিস তাদের চিন্তা ভাবনার মধ্যে আসে না। ফলে তাদেরকে কন্ট্রোলে রাখাটা একটু মুশকিল হয়ে যায়। আর তাদের যারা দুশ্চিন্তাগ্রস্ত, তাদের এমনি ইন্টারনালি করোনা হয়েছে এটা তাদের মধ্যে অসম্ভব রকমের একটা দুশ্চিন্তার উদ্রেক তৈরি করে। অবশ্যই তারা সত্যি খুব সমস্যারই কারণ যদি অলরেডি মানসিক রোগগ্রস্ত হয়ে থাকেন কেউ। আচ্ছা, স্নায়ুর সমস্যা আর মানসিক সমস্যার মধ্যে একটা ভেদাভেদ আছে কি? হ্যাঁ, স্নায়ুর সমস্যা মানসিক অবস্থার মধ্যে ভেদাভেদ যদি বলেন, তাহলে সাধারণ মানুষের কাছে ভেদাভেদ বোঝাতে গেলে এটাই বলতে হয় যে স্নায়ুবিক সমস্যা হচ্ছে একটা স্ট্রাকচারাল প্রবলেম, মানে গঠনগত সমস্যা। স্নায়ু আর ব্রেন এবং তার থেকে নির্গত যেসব স্নায়ু তন্তুগুলি সারা শরীরের মধ্যে বিস্তার লাভ করেছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, মোটামুটি এরকম একটা পিকচার মনে মনে আনা যেতে পারে। সেইগুলোর কোনো গঠনগত সমস্যাকে সাধারণ মানুষেরা এক কথায় স্নায়ু রোগ বলে থাকেন। আর মানসিক যেটা, সেটা পুরো বিষয়টারই ফাংশনাল প্রবলেম। তার মানে তার গঠনগত সমস্যা নেই, কিন্তু তার কার্যকারিতার সমস্যা আছে। খুব সহজ একটা উদাহরণ দিতে গেলে বলতে হয়, তাহলে এরকম ভাবতে পারেন যে আপনি কলকাতার কোনো রাস্তা দিয়ে যাচ্ছেন। এবার সেই রাস্তাটাকে আপনি স্নায়ুতন্তু হিসেবে চিন্তা করুন। এবার সেই রাস্তা যদি বড় রকম কোনো ড্যামেজ হয়, গোটা রাস্তা ভাঙা, সেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, আপনি বুঝলেন যে আপনার কোনো নিউরোলজিক্যাল প্রবলেম, স্নায়ুগত সমস্যা হয়েছে। কিন্তু ধরুন রাস্তা নর্মাল, কিন্তু অসম্ভব ট্রাফিক জ্যাম, গাড়ি আপনার এগোচ্ছে না, স্লো মুভমেন্ট করছে। তার মানে আপনার গঠনগত সমস্যা না, কিন্তু তার ফাংশনাল বা কার্যকারণের সমস্যা রয়েছে। তার মানে মানুষটির মধ্যে সিগন্যাল খুব স্লোলি ট্রান্সমিট করছে, ধীরে ধীরে স্নায়ুতন্তু দিয়ে তরঙ্গ প্রবাহিত হচ্ছে। ফলে তার রিয়াকশন মানুষটির বিহেভিয়ার, কথাবার্তা, আচার আচরণে প্রকাশ পাবে। এইভাবে আমরা চিন্তা করতে পারি বিষয়টা। খুব সুন্দর সহজভাবে ব্যাপারটা বুঝিয়ে দিলেন। মানসিক সমস্যার ক্ষেত্রে তো একটা বিপদের কথা বললেন। স্নায়ুর সমস্যাতে যারা ভুগছেন, স্নায়ুর রোগে যারা ভুগছেন, তাদের বিপদ কতটা কোভিডে? তাদেরও যথেষ্ট বিপদ। কারণ কোভিড আক্রান্ত যদি হয়, তাহলে বিভিন্ন ইউহান, চায়না এই ভাইরাসটি প্রথম দেখা দেওয়ার পর থেকে বিভিন্ন গবেষণাপত্র প্রকাশ হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞানের পত্রপত্রিকায়, নিউরোলজি এবং সাইকিয়াট্রির বিভিন্ন জার্নালে। এবং তার আগেও যখন SARS-CoV-1 এসেছিল, সেই সময়ও প্রচুর পেপার্স পাবলিশ হয় এই রিলেটেড। এবং সেখানে দেখা গেছে যে করোনা ভাইরাস ইটসেলফ, ওই ভাইরাসটি যখন ফুসফুসে আক্রান্ত করে, তখন ফুসফুসের গায়ে যে স্নায়ুতন্তু আছে, সেই স্নায়ুতন্তুর মাধ্যমে সেই বিপরীতমুখী প্রবাহিত হয়ে ভাইরাসগুলি অনেক সময় ব্রেনের মধ্যে গিয়ে অ্যাটাক করে। কারণ স্নায়ুতন্তুগুলো উৎপত্তি হচ্ছে, আপনি ভালো করে বুঝুন, যে ব্রেন থেকে, এবার ছড়িয়ে রয়েছে ফুসফুসের গায়ে। এবার সেই স্নায়ুতন্তু ধরে সেই ভাইরাসগুলি যদি বিপরীতমুখী প্রবাহিত হয়ে সে মস্তিষ্ককে অ্যাটাক করে, তখন দেখা যায় বিভিন্ন নিউরোলজিক্যাল প্রবলেম। দেখা গেছে করোনা আক্রান্ত সেরে ওঠা রোগীদের মধ্যে পরবর্তীকালে কমপ্লিকেশন হিসেবে পার্কিনসন রোগের দেখা দেয়। তারপর মাল্টিপল স্ক্লেরোসিস বলে এক ধরনের রোগ আছে, ডিমাইলিনেশন রোগ, মানে সেক্ষেত্রে স্নায়ুতন্তুর গায়ে যে একটা পাতলা ফ্যাটের লেয়ার থাকে, সেটি ড্যামেজ হয় এবং তখন কিন্তু মানুষের চলাফেরা, মুভমেন্ট জনিত সমস্যা ইত্যাদি শুরু হয়। মাল্টিপল স্ক্লেরোসিস সেটি বাড়ে। এনকেফালোপ্যাথি বাড়তে পারে। এনকেফালোপ্যাথি বলতে পুরো মস্তিষ্কের মধ্যে একটা ভাইরাস জনিত যে অ্যাটাক, সেইখান থেকে তার কনফিউশনে চলে যেতে পারে মানুষটি। তার সময়, স্থান, কাল, পাত্র, টাইম, প্লেস, ওরিয়েন্টেশন চলে গেল, ঠিক করে গুছিয়ে কথা বলতে পারছেন না, কমপ্লিটলি ডিসওরিয়েন্টেড অবস্থা। এনকেফালোপ্যাথি, সেখান থেকে এপিলেপটিক অ্যাটাক, মানে যেটাকে আমরা মৃগী বলি, সেই দিকেও অনেক সময় যায়। এরকম বিভিন্ন স্নায়ু রোগের পোস্ট কমপ্লিকেশন করোনা আক্রান্ত রোগীদের মধ্যে দেখা যেতেই পারে, তার বেশ কিছু পার্সেন্টেজ আছে।
করোনা রোগী সুস্থ হয়ে ওঠার পরে নানা রকম সমস্যার কথা শোনা যাচ্ছে, তার মানে স্নায়বিক সমস্যাটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, খুব ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এক্ষেত্রে। বেশ ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, সেটা আগামী দিনে আমরা বুঝতে পারবো, কারণ এখন আমরা খুবই একটা আর্লি প্রিলিমিনারি স্টেজে আছে। এবার ধরুন এই সমস্যাগুলো 6 মাস 1 বছর পর আগামী বছরের বিভিন্ন সময় হয়তো জিনিসগুলো প্রকাশ পেতে পারে। তখন আমরা হয়তো রেট্রোস্পেক্টিভলি ক্যালকুলেট করে দেখতে পারি যে মানুষটি হয়তো করোনা রোগগ্রস্ত ছিলেন, তারপরে তার কিছু প্রতিক্রিয়া স্নায়ুগত বা সাইকিয়াট্রিক মানসিকগত বিভিন্ন রকম আসছে, সেটা আমরা দেখতে পারি। আচ্ছা, এই মানসিক সমস্যা বা স্নায়ুর সমস্যাতে যারা ভুগছেন তারা তো অনেক ক্ষেত্রে নানা রকম ওষুধ খান। করোনা রোগীকে চিকিৎসার জন্য যেসব ওষুধ আপাতত দেওয়া হচ্ছে, এই ওষুধগুলো এদের কতটা বিপদে ফেলতে পারে? তার কি কোনো এফেক্ট পড়তে পারে এদের ওপর? না, এটা আমরা অনেকেই ভাবি যে স্নায়ুগত বা মানসিকগত ওষুধ বোধহয় অত্যন্ত টক্সিক ওষুধ। দেখুন, অ্যান্টি ক্যান্সার ড্রাগ পর্যন্ত নিয়ে মানুষ বেঁচে উঠছেন এবং তার সঙ্গে তার করোনা হচ্ছে, ক্যান্সারের রোগী সেও তখন সেই সময় যখন করোনা রোগগ্রস্ত হলেন তখন তার ক্যান্সারের ওষুধ যে বন্ধ হয়ে গেল তা নয়। সুতরাং এটা যে ফুল অফ সাইড এফেক্ট এবং এ অত্যন্ত সমস্যাজনক তা নয়, কিন্তু কিছু বিশেষ ওষুধের ক্ষেত্রে আমরা সতর্ক হতে হয়। যেমন সাধারণ মানুষ যেগুলোকে ঘুমের ওষুধ বলে জানেন সেগুলো সম্বন্ধে একটু সতর্ক হতে হয়, কারণ এরা রেসপিরেটরি সেন্টার মানে যেখান থেকে শ্বাসের নিয়ন্ত্রণ কেন্দ্র মস্তিষ্কে যেটা, সেটাকে অনেক সময় উইক করে দেয়। আবার বেশ কিছু গবেষণা পত্রিকায় দেখা গেছে এই স্নায়ু মানসিকগত ওষুধ, বিশেষ করে অ্যান্টিডিপ্রেসেন্ট মেডিসিন, কিন্তু অ্যান্টিভাইরাল হিসেবেও তার কার্যকারিতা দেখা গেছে। যারা এইসব অ্যান্টিডিপ্রেসেন্ট খাচ্ছেন তাদের কিন্তু ওষুধের একটা অ্যান্টিভাইরাল অ্যাকশনও আছে। সুতরাং এর কিন্তু পজিটিভ দিকগুলোই সবচেয়ে বেশি। আচ্ছা, আর ধরুন সংক্রমিত কোন রোগীকে মানে করোনার চিকিৎসার জন্য যে ওষুধ দেওয়া হচ্ছে বহু ক্ষেত্রে, সেই রোগী যদি মানসিক বা স্নায়বিক সমস্যায় ভোগেন, ওই করোনার ওষুধের থেকে কোনো বাড়তি সমস্যা হতে পারে? না, করোনার ওষুধ দেখুন সেই অর্থে যে ওষুধগুলি আছে অ্যাকচুয়ালি করোনার সেই অর্থে পুরো অ্যাপ্রুভড কোনো মেডিসিন করোনা হয় না, কারণ করোনা একটা ভাইরাসের এগেনস্টে কোনো সেই অর্থে ওষুধ হয় না, যেটা অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে। কিন্তু অ্যান্টিভাইরাসের এগেনস্টে যে ওষুধ, সেরকম কিছু অ্যান্টিভাইরাল ওষুধ আছে, সেটা যে করে না তা না। কোনো জিনিসই না, মানুষের শরীরে কোনো জিনিসই একেবারে ইউনিভার্সাল ট্রুথ বলে বলা যায় না। কিছু ভালনারেবল মানুষ, যে মানুষটি ভালনারেবল তার ক্ষেত্রে ওই অ্যান্টিভাইরাল ওষুধটি কিন্তু সেইগুলোর সাইড এফেক্ট হিসেবে অনেক সময় কিছু সাইকোটিক প্রবলেম, মানসিকগত, লোকটা ভুলভাল কথা বলছেন, উল্টোপাল্টা আচরণ করছেন, এই ধরনের সিমটম কিছু যে হয়নি তা না, অল্প কিছু, কিন্তু খুব কম পার্সেন্টেজ। সেজন্য একেবারে উড়িয়ে দেওয়া যায় না, সতর্ক থাকতে হবে এবং চিকিৎসকরাই ভালো বুঝতে পারবেন যে সেটা ওষুধজনিত কারণে নাকি করোনা রোগের কারণে সরাসরি। দীর্ঘদিন বাড়িতে থেকে এবং একটা আতঙ্কের মধ্যে থেকে মানুষের তো মানসিক সমস্যা যথেষ্ট বেড়ে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন, মানে এটার থেকে বেরোবার উপায়টা কি? এটা একটা বিষয় যে আমরা গোটা জনসংখ্যাকে দুটি ভাগে ভাগ করতে পারি একদম প্রাথমিকভাবে, যারা ভালনারেবল টু মানসিক রোগ এবং যারা অতটা ভালনারেবল টু মানসিক রোগ নয়। যারা ভালনারেবল টু মানসিক রোগ অলরেডি লকডাউন এবং করোনা হওয়ার আগের থেকে, তারা একটু বিপজ্জনক অবস্থায় আছেন, নো ডাউট। তারা তাদের চিকিৎসকের পরামর্শ মেনে তাদের চিকিৎসা, ওষুধ ইত্যাদি খেয়ে যাবেন। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, একটা বড় অংশের পপুলেশন, অতটা ভালনারেবল নই, কিন্তু এই করোনায় এবং এই লকডাউনের জন্য একটু চাপে আছি। এবার এই চাপটা কিন্তু আমাদের ব্রেনের উপর, সব মানুষের উপরই প্রতি মুহূর্তেই পড়ে। করোনার আগেও পড়েছে, এখনো পড়ছে, ভবিষ্যতেও পড়বে। ব্রেন এমন একটা অর্গান যে বাইরের চাপটা নিয়ন্ত্রণ করে শরীরের ভিতরের একটা স্থিতিশীলতা সর্বদা বজায় রাখে। ব্রেন, মস্তিষ্কের এটাই হচ্ছে একটা ইউনিকনেসের বৈশিষ্ট্য। করোনা এক সময় ঠিকই কেটে যাবে, কিন্তু এটা অনেক মানুষকে অনেক রকম ভাবে শেখাচ্ছে। অসম্ভব বড় একটা প্রেসার, সবাই মিলে একসঙ্গে সম্মিলিতভাবে পজিটিভ থিঙ্কিং নিয়ে যদি ফেস করা যায়, জয় আসবেই। এই ইতিবাচক উক্তির মধ্যে দিয়েই আজকে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর দাশগুপ্ত, করোনা ক্লিনিকে কথা বলার জন্য। শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ছিলেন স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর তীর্থঙ্কর দাশগুপ্ত। সাক্ষাৎকারটি নিলেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটি শুনতে লগ অন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়।